বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এবিটিএ টেস্ট পেপার 2023-24 আমরা ইতিপূর্বে ইতিহাস, ভূগোল এবং জীবনবিজ্ঞানের সমস্ত পেজ শেষ করেছি, সমস্ত এমসিকিউ এসএকিউ দিয়ে, এবং বাংলার কিন্তু পরপর আমরা পেজ সলভ করতে করতে যাচ্ছি। তো এখন আমরা করব 375 পেজ, এবং এই প্রশ্নের আমরা কিন্তু সমস্ত বিষয়গুলো জেনে নেব, অর্থাৎ এমসিকিউ এসএকিউ, ব্যাকরণের যত কিছু আছে সমস্ত কিছু। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, এবং যে প্রশ্নগুলো আলোচনা করব বিশেষ করে এসএকিউ টাইপের প্রশ্নগুলো খুব মন দিয়ে বুঝে নেবে, গল্পের মতো করে, খুব সুবিধা হবে। প্রথম প্রশ্ন, পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে। এমসিকিউ। তো উত্তরটা কী হবে? কোন পত্রিকা? সন্ধ্যা তারা। তারপর বৃষ্টি নামিল, সে কি মুষলধারায় বর্ষণ। কতক্ষণ পর বৃষ্টি নেমেছিল? ঘণ্টা তিনেক। সেটা তো বড় জোর 8 আনা কিংবা 10 আনা। কথাটি কে বলেছিল? ভবতোষ। ছড়ানো রয়েছে কাছে দূরে। কাছে দূরে কি ছড়ানো ছিল? শিশুদের সব। বিদ্রূপ করেছিল বিষণকে কিভাবে? না বিরূপের ছদ্মবেশে। বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পায়লা চেতন। কতক্ষণ ধরে চিকিৎসা চলছিল? 4 ঘন্টা ধরে। অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন, তিনি কেউ? অন্নদাশঙ্কর রায়। ছোটবেলায় বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধের লেখক। বাংলা জ্যামিতি বই পড়েছিলেন কার? উত্তর হচ্ছে ব্রহ্মমোহন মল্লিকের। লাঠি তোমার দিন ফুরাইয়াছে, কথাটা কে লিখেছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাক্যে যার জন্য ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ পায় তার কারক কোনটা? নিমিত্ত কারক। আচ্ছা, নমিপুত্র পিতার চরণে। পিতার নিম্নরেখিত পদটি কি? সম্বন্ধ পদ। আচ্ছা, সমাস কথার অর্থ কি? সংক্ষেপ। অষ্টাদশ শতকে পেয়েছিলেন নগদ 7 টাকা। নিম্নরেখিত পদটি কোনটি? অষ্টাদশ। মধ্যপদলবী কর্মদ্বারায়। বাক্য মধ্যস্থ পদগুলির অর্থ বাস্তব অভিজ্ঞতা ও যুক্তি সমর্থিত হলে তাকে কি বলা হয়? তাকে যোগ্যতা বলা হয়। আচ্ছা, পরের কোশ্চেন, কালিয়া জিতেছে অমৃত হেরে গেছে। এটি কোন শ্রেণীর বাক্য? এটি হচ্ছে এক ধরনের যৌগিক বাক্য, কারণ একটা কমা রয়েছে, দেখো এই যে এটা। আচ্ছা, কলকাতা জয়ের ইতিহাস তুমি জানো। এটি কোন বাচ্যের দৃষ্টান্ত? কর্তৃবাচ্য। কর্মবাচ্যে কোন ক্রিয়া প্রাধান্য পায়? সকর্মক ক্রিয়া। বেশ, এবার আমরা চলে আসবো এসএকিউ প্রশ্ন। প্রথম প্রশ্ন, প্রবল আপত্তি তোলে। কে কিসে আপত্তি তোলে? তো দেখো, এই প্রশ্নগুলো সবসময় পড়ার সময় একটু বুঝে পড়তে হয়। প্রবল আপত্তি মানে কোন জায়গাটা? এই সেই আমাদের সেই জ্ঞানচক্ষু গল্পে তপন যে গল্পটা লিখেছিল, এবং তার ছোটো মাসিকে যখন সে দেখায়, তখন ছোটো মাসি সেই মেশোকে সেই গল্প দেখানোর জন্য যখন ধাবিত হয়, তখনই কিন্তু তপন প্রবল আপত্তি তোলে। দ্বিতীয় প্রশ্ন কি ছিল? দেখো, ইসাবের মেজাজ চড়ে গেল, এর ফল কি হয়েছিল? কি বলছে? ইসাবের মেজাজ চড়ে গেছিল এবং এর ফল কি হয়েছিল? তাহলে কি? কারণ ইসাবের মেজাজ যখন চড়ে গেছিল, সে কালিয়াকে ল্যাং মেরে মাটিতে ফেলে দেয়, এবং মাটিতে পড়ে কালিয়া ব্যাঙের মতো হাত পা ছাড়িয়ে চিৎকার শুরু করে। পরবর্তী প্রশ্ন, একটু পরেই বাসের ড্রাইভার কাশীনাথকে ধমক দেয়। এরপর বাসযাত্রীদের কি প্রতিক্রিয়া দেখা যায়? তো বাসযাত্রীরা যখন বুঝতে পারে যে ওইটা একটা বহুরূপী, তখন যাত্রীরা কিন্তু কেউ হাসে, কেউ বা বিরক্ত হয়, কেউ আবার বিস্মিত হয়, আবার কেউ কিন্তু তার সাজের প্রশংসাও করে। কি তাই তো? বেশ, এইভাবে লিখতে হবে তোমাকে। পরবর্তী কোশ্চেন, নানা কারণে অপূর্ব লক্ষ্য করিল না, কিন্তু লক্ষ্য করিলে কি দেখতে পাইত? অপূর্ব মানে বুঝতেই পারছো, সেই পথের দাবি। অপূর্ব যদি লক্ষ্য করতো তাহলে দেখতে পেত মুহূর্তের মধ্যে রামদাসের প্রশস্ত উজ্জ্বল ললাটের ওপর যেন কোনো এক অদৃশ্য মেঘের ছায়া এসে পড়েছে। এই উত্তরগুলো যখন লিখবেন একদম বইয়ের লাইন তুলে তুলে লেখার চেষ্টা করবে। পরের প্রশ্ন, নদের চাঁদ সব বোঝে, নিজেকে কেবল বুঝাইতে পারে না। নদের চাঁদ নিজেকে কি বুঝাইতে পারে না? নদের চাঁদ সে নিজে একজন ট্রেন চলাচলের মতো পেশার সঙ্গে যুক্ত, কিন্তু নদীকে দেখার মতো তার যে শিশুসুলভ যে ভাব, সেই ভাবের কথা তার যে শোভা পায় না, এই কথা নদের চাঁদ নিজে বোঝে, কিন্তু অন্যকে বোঝাতে পারে না। কবিতার প্রশ্ন, তোমরা নিয়ে বেড়াবে গান, গান কোথায় নিয়ে বেড়াবে? কারণ অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় গান নদীতে, দেশে ও গায়ে নিয়ে বেড়াবে। কি বললাম? নদীতে, দেশে এবং গায়ে। পরবর্তী প্রশ্ন, আমাদের পথ নেই আর, পথ না থাকার কারণ কি? আমাদের পথ নেই আর, পথ না থাকার কারণ কি? কারণ হচ্ছে, এটা কিন্তু একটু ব্যাখ্যামূলকভাবে তোমাকে লিখতে হবে। কারণ এই যে আয়ারও বেঁধে থাকি কবিতায় তোমরা লক্ষ্য করেছো যেখানে বলেছে, কারণ এই প্রশ্নটাই হচ্ছে এমন একটা প্রশ্ন যে একটু বেশি লিখতে হয়, যে সাম্রাজ্যবাদী শক্তির যে অত্যাচার, সাধারণ মানুষের যে অবস্থা খারাপ, এবং যে যুদ্ধ হানাহানি চলছে, তা কিন্তু মানুষের জীবনকে বিপর্যস্ত করে তুলেছে। যেখানে চারিদিকে শিশুদের মৃতদেহ পড়ে রয়েছে, হ্যাঁ, তো এরকম একটা সংকটজনক পরিস্থিতিতে কিন্তু আমাদের বেঁচে থাকার কোনো রাস্তা কবি দেখতে পাচ্ছে না, যে কীভাবে আমরা বেঁচে থাকবো। যে কারণেই কিন্তু তিনি এই আয়ারও বেঁধে বেঁধে থাকি কিন্তু বেঁধে বেঁধে থাকতে বা সঙ্গবদ্ধ থাকার জন্য কিন্তু আহ্বান করেছিলেন। তো এই কথাটাই কিন্তু তোমাকে বুঝিয়ে লিখতে হবে। পরের প্রশ্ন কি বলছে? হাই ছায়াবৃত্তা। আফ্রিকাকে ছায়াবৃত্তা বলা হয়েছে কেন? কারণ তোমরা জানো যে আফ্রিকা এমন একটা জায়গায় রয়েছে যেখানে সূর্যের আলো পর্যন্ত প্রবেশ করতে পারে না, এবং সমগ্র অঞ্চল জঙ্গল দ্বারা আবৃত। তাই কিন্তু আফ্রিকাকে ছায়াবৃত্ত বলেছে, কারণ সেখানে সবসময় ছায়া বিরাজমান। পরবর্তী প্রশ্ন,
তবে এ বারতা, এ অদ্ভুত বারতা জননী, কোন বারতাকে কেন অদ্ভুত বলা হয়েছে? কারণ অভিষেক কবিতা থেকে এটা নেওয়া, যে রাত্রিকালীন যুদ্ধে ইন্দ্রজিৎ রামকে পরাস্ত করেছিলেন, কিন্তু এই রাম আবার ইন্দ্রজিতের ভাই বীরবাহুকে মেরে ফেলেছে বা বীরবাহুর মৃত্যু ঘটিয়েছে। এই যে সংবাদ সে ধাত্রীমাতার কাছে যখন পেল, তখন এই সংবাদটাকেই ইন্দ্রজিৎ কিন্তু অদ্ভুত বারতা বলল। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে চলে আসি। ওরে ওই স্তব্ধ চরাচর, চরাচর স্তব্ধ কেন? দেখো, প্রলয়লাস কবিতা থেকে নেওয়া হয়েছে। কবির যখন আগমন ঘটছে, একটা ভয়ঙ্করের মধ্য দিয়ে চারিদিকে হট্টগোল শুরু হয়েছে, এবং এই হট্টগোলেই কিন্তু চারিদিকটা স্তব্ধ হয়ে গেছে, কি তাই তো? পরবর্তী প্রশ্ন চলেছে। আমি কিন্তু বুঝিয়ে বুঝিয়ে বলার চেষ্টা করছি, ধীরে ধীরে বলার চেষ্টা করছি তোমাদের সুবিধার জন্য। পরবর্তী কোশ্চেন। আচ্ছা, এবার ব্যাকরণ থেকে, সোনার দোয়াত কলম যে সত্যই হতো তা লেখক কীভাবে জেনেছিল? একদম সহজ, শুভ ঠাকুরের বিখ্যাত দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন। কলম তাদের কাছে আজ অস্পৃশ্য, কলম কাদের কাছে কেন অস্পৃশ্য? এই যে এটা হারিয়ে যাওয়া কালী কলম থেকেই, যে কলম এতটাই সস্তা যে পকেটমাররাও আজ তাদের কাছেও কলম আজ কিন্তু অস্পৃশ্য। এই কারণেই কিন্তু এই কথাটা বলেছে, কলম তাদের কাছেও আজ অবশ্য, কাদের কাছে? পকেটমারদের কাছে, কারণ কলম এত সস্তা হয়ে গেছে এখন। পরেরটা, কিছুদিন আগে একটা পত্রিকায় দেখেছি। আচ্ছা, বক্তা একটি পত্রিকায় কি দেখেছিলেন? আচ্ছা, এটা হচ্ছে তোমার ওই রাজশেখর বসুর সেই বিখ্যাত পত্রিকায় লিখেছিলেন যে অক্সিজেন বা হাইড্রোজেন স্বাস্থ্যকর বলে কোনো বৈজ্ঞানিক যুক্তি নেই, তারা জীবের বেঁচে থাকার পক্ষে অপরিহার্য অঙ্গ মাত্র। এই কথাটাই কিন্তু তিনি পত্রিকায় দেখেছিলেন। কি বললাম? এটাই লিখবে যে তিনি দেখেছিলেন যে অক্সিজেন বা হাইড্রোজেন স্বাস্থ্যকর বলে বৈজ্ঞানিক কোনো যুক্তি নেই, তা জীবের বেঁচে থাকার জন্যই, বেঁচে থাকার পক্ষে অপরিহার্য অঙ্গ মাত্র। জাস্ট এটুকু লিখলেই কিন্তু হবে। আচ্ছা, তবে এইটুকু লিখলে আর কিছু দরকার পড়ে না। আচ্ছা, আরেকটা লাইন ওখানে ছিল কি যেন, ওজন গ্যাস স্বাস্থ্যকর, তবে ওজন গ্যাস স্বাস্থ্যকর, এই কথাটাও লিখতেও পারো। আচ্ছা, যাক, পরে কোশ্চেনে চলে আসি। তাতে অনেকে মুশকিলে পড়েছেন, কারা কেন মুশকিলে পড়েছেন? এটা হচ্ছে আমাদের সরকার ক্রমে ক্রমে রাজকার্যে যে দেশি পরিভাষাগুলো ব্যবহার শুরু করেছে, এবং অনেক ইংরেজি শিক্ষায় শিক্ষিত ব্যক্তিরা পুনরায় আবার নতুন করে শিখতে হচ্ছে এই কারণে, তাই কিন্তু তারাই মুশকিলে পড়েছেন। অর্থাৎ কারা? নতুন ইংরেজি শিক্ষায় শিক্ষিত ব্যক্তিরা কিন্তু মুশকিলে পড়েছেন। বোঝা গেল? আর কেন সেটা তো বললাম, কারণ দেশি পরিভাষা ব্যবহার শুরু করেছে। আচ্ছা, নেক্সট হচ্ছে ব্যাকরণের পার্ট। নির্দেশক কাকে বলে? এটা তো একদম সহজ, যে সমস্ত চিহ্ন একবচন বা বহুবচনে স্পষ্ট করে দেয় তাকে নির্দেশক বলে। করণে বিঞ্ছার উদাহরণ কি? যেমন করণে বিঞ্ছা মানে কি? যেমন তারাই তারাই আকাশ ভরা, এই যে তারাই তারাই, এটা হচ্ছে করণে বিঞ্ছা। পরবর্তী কোশ্চেন, দিগম্বরের জটায় হাসে শিশু জাদুকর। দিগম্বর, দিক অম্বর যার, এটা হচ্ছে বহুব্রীহি সমাস। তারপরে চলে আসো, অনুজ্ঞাসূচক বাক্য কাকে বলে? তো অনুজ্ঞাসূচক বাক্য কাকে বলে এটা তো আমরা এর আগেও বলেছি, যে বাক্যের দ্বারা কাউকে কোনো কিছু করতে বলা হয় বা নিষেধ করা হয়, সেই ধরনের বাক্যকে সাধারণভাবে অনুজ্ঞাসূচক বাক্য বলে। তারপরে হচ্ছে তুমি নির্মল করো, মঙ্গল করো, হয়ে গেল। মলিন মর্ম বোঝায় অর্থ অনুযায়ী বাক্যটি কি কি ধরনের? এটা তো স্বাভাবিক বোঝা যাচ্ছে যে এটা প্রার্থনাসূচক বাক্য। আচ্ছা, বাচ্য পরিবর্তনের সময় কি কি বিষয়ের পরিবর্তন ঘটানো যায় না? বাক্যের অর্থের কোনো পরিবর্তন ঘটানো কিন্তু যায় না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, তারা আর স্বপ্ন দেখাতে পারলো না, ভাববাচ্যে পরিণত করা। আচ্ছা, তাহলে ভাববাচ্যে পরিবর্তন করতে হবে, তারা আর স্বপ্ন দেখানো, তাদের আর স্বপ্ন দেখা হলো না। ঠিক আছে। আচ্ছা, তোমার রাজনীতির সঙ্গে আমার সম্বন্ধ, বাক্যটিকে নঙার্থক বাক্যে পরিণত করো। যেহেতু জিজ্ঞাসার চিহ্ন রয়েছে, তাহলে কিন্তু এটা আরও সহজ, কারণ জিজ্ঞাসার চিহ্ন মানে এখানে নেগেটিভিটিটা দেওয়াই রয়েছে। তাহলে কী হবে? তোমার রাজনীতির সঙ্গে আমার সম্বন্ধ নেই। পরে প্রশ্ন, নিত্য সমাস কাকে বলে? উদাহরণ দাও। তাহলে যে সমাসে সাধারণ নিয়মে ব্যাস বাক্য হয় না, কিংবা ব্যাস বাক্য নির্ণয় করতে গেলে অন্য পদের প্রয়োজন হয়, তাকেই নিত্য সমাস বলে। যেমন অন্য গ্রাম, গ্রামান্তর। তো এই হলো আমাদের এই সেটের প্রশ্ন উত্তর। আমরা কিন্তু একটু ডিটেলস ধীরে ধীরে বুঝিয়ে বুঝিয়ে আলোচনা করলাম। আশা করি আলোচনাটা শুনলে তোমার কাজে লাগবে। এই বলে আজকে আলোচনা শেষ করলাম। ধন্যবাদ।